আল জাজিরার তথ্যচিত্র, ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন অপসারিত মেয়র খালেক। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে ভোটের হাওয়া, উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করা হয়। বলপূর্বক গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন সহ সীমাহীন দুর্নীতির দায়ে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। ফ্যাসিস্ট সরকার উৎখাতের পর ৮৪ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকে একটি ভঙ্গুর দেশ পুনর্গঠনের চেষ্টা, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের চিত্র উঠে আসে আল জাজিরার এই তথ্যচিত্রে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আমলে অত্যাচার, নির্যাতন আর অপসারণের চিত্র তুলে ধরা হয় প্রায় ৫০ মিনিটের এই তথ্যচিত্রে। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আস্থাভাজন অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। নামে বেনামে টেন্ডার দিয়ে সিটি কর্পোরেশনের সব কাজই করতেন তিনি এবং তার প্রতিষ্ঠান। বিস্তারিত আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। আমার এখানে প্রশাসনে বলি দেয়া আছে। তালুকদার আব্দুল খালেক ছিলেন খুলনা সিটি মেয়র, আর তার স্ত্রী হাবিবুন নাহার ছিলেন উপমন্ত্রী। স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে এই দম্পতি ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন টাকার পাহাড়। খুলনায় তারা যেন হীরক রাজের রাজত্ব কায়েম করেছিলেন। ঠিকাদারি কাজে দুর্নীতি, পছন্দের ঠিকাদারদের একচেটিয়া কাজ দেওয়া ও কমিশনের ভিত্তিতে কাজ বিক্রির অভিযোগ রয়েছে তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে। অভিযোগ, পছন্দের ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে লাইসেন্স ছাড়াই প্রায় ১,০০০ কোটি টাকার কাজ ভাগ করে দিয়েছেন তিনি। টাকা নেছে ৪ বছর ধরে 100% যে মুস্তাফিজ ছিল, কোন বিল, ওই বাবুল রানার বিল বলেন, আশার বিল বলেন, কাউন্সিলরকে বিল বলেন, কোনো বিল টাকা না দিয়ে যেতে পারেনি। 1% করে অ্যাকাউন্ট সিস্টেম নেছে। স্থানীয় চেম্বার ওনাদের হয়তো ইন্ধনে খুলনা সিটি কর্পোরেশনকে বাইপাস করে উনি এই কাজগুলো করছিলেন। সুযোগ পেলেই খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে কটূক্তি করতেন আব্দুল খালেক। সাংবাদিক সম্মেলনে বলছে যে এই সেক্টর থেকে 22,000 কোটি টাকা তারেক জিয়া এবং ছিল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সাথেও সখ্যতা। সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও ছিলেন সাউথ বাংলা অ্যান্ড কমার্স ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তার সময়ে ৭ বছর আগে সড়ক সংস্কার, শিপইয়ার্ড রোড আর ড্রেন খোঁড়াখুড়ির শুরু হয়, যা এখনো চলমান। এই উন্নয়নের বুলি দিয়ে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি বরাদ্দ যা এসছে তিনি লুটপাট করে খেয়েছেন। তার মনোনীত ব্যক্তিরাই সিটি কর্পোরেশনে কাজ করতেন। সিটি কর্পোরেশনের কোনো মেয়র বা কোনো কাউন্সিলর সিটি কর্পোরেশনের কোনো ব্যবসা করতে পারবে না। এটি সিটি কর্পোরেশনের অর্ডিন্যান্সের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে। তালুকদার আব্দুল খালেক, সে কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন বেনামে সোনামে
কাজ করেছে। এসিসির এই অপসারিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানে ২১ জানুয়ারি ৩ সদস্যের টিম গঠন করে দুদক। দুদকের আবেদনে ২৪ মার্চ আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের ৫টি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা ফ্রিজ করে আদালত। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর লাপাত্তা এই দম্পতি। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের হাওয়ায় ভাসছে ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফিরেছে উৎসাহ উদ্দীপনা। আগামী ৩১ জুলাই নির্বাচন ঘিরে নিজেদের গুছিয়ে নিচ্ছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লাল কৃষ্ণচূড়া আর হরেক রকম ফুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে নতুন রূপে। সেই সাথে ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় আরও রঙিন ক্যাম্পাস। জাকসু নির্বাচনের আলোচনা এখন টক অব দ্য ক্যাম্পাস। দীর্ঘ সময় পর প্রতিনিধি নির্বাচন করার যে দিনক্ষণ নির্ধারিত হয়েছে তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের আশা, প্রত্যাশা, অধিকার এগুলো নিয়ে যারা কথা বলবে তারা আসলে শিক্ষার্থীদের দ্বারাই নির্বাচিত হয়ে আসা উচিত। এমন মানুষগুলো নেতৃত্বে আসুক জাকসুর, যারা কিনা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাস্তায় নামবে। ইতোমধ্যে মাঠে নেমেছে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছেন বলে জানান তারা। আসন্ন জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জাকসু কেন্দ্রিক অথবা শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে যাদেরকে জাকসুতে ক্যান্ডিডেট হবে তাদেরকে প্রস্তুত করতেছে। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে এই বৈতরণী পার হতে চান গণতান্ত্রিক ছাত্র সংসদও। এই জাকসু নির্বাচন একটি ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রতিনিধি নির্বাচিত হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। বিদেশিদের নয়, আগে দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। শ্রমিক দলের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে দেশবিরোধী কোনো চুক্তি করা যাবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। মে দিবস শ্রমিকের দিন, খেটে খাওয়া মানুষের অধিকার আর ন্যায্যতা বুঝে নেওয়ার দিন। ঘামে ঝরা শ্রমের প্রতীকী লাল পতাকা উড়িয়ে নয়াপল্টনে এই সমাবেশের ঢল নামে শ্রমিকদের। সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করছে। জনগণের সংশয় কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিকামী জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ, সংশয় কেটে যাবে। এ সময় তারেক রহমান প্রশ্ন তোলেন জাতিসংঘের মানবিক করিডর নিয়ে। বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে কেন জানায়নি সরকার? স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক উত্তরণের উপর বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে। অবিলম্বে সংসদ সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত
নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চার্টার অফ রিফর্মসকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। অনতিবিলম্বে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা প্রকাশ করার দাবিও উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্য থেকে। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ফেরাবো ভারত পাকিস্তান উত্তেজনার দিকে। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে সীমান্তে সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। এদিকে কাশ্মীরে 1000-এর বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলার ভয়ে বাংকার তৈরি করে সেখানে অবস্থান নিয়েছেন বাসিন্দারা। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাঈম আহমেদের ডেস্ক রিপোর্ট। কাশ্মীর ইস্যু নিয়ে সংঘাত শুরুর পর টানা 7 দিন সীমান্তে গুলিবর্ষণ করেছে দুই দেশের বাহিনী। উত্তেজনার মধ্যে নিজেদের শক্তিমত্তা জানান দিতে সীমান্তে মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের সাথে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পূর্ণাঙ্গ সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। মহড়ায় যুদ্ধ প্রস্তুতি সহ আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছে দেশটির সেনাবাহিনী। প্রতিপক্ষের যে কোনো আগ্রাসনের তীব্র জবাব দিতে কৌশলগত মহড়া চালিয়েছে তারা। এদিকে 7ম দিনের গোলাগুলিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে ভারতীয় সেনা বাংকার উড়িয়ে দিয়েছে। এদিকে পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক সংবাদ সম্মেলনে বলেছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে জবাব দিতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। এছাড়া তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকতে। ভারত ও পাকিস্তানের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000-এর বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। হামলার ভয়ে স্থানীয় বাসিন্দারা বাংকার তৈরি সহ নিজেদের জীবন রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে প্রায় 15 লাখ মানুষের বসবাস। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনালাপের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী ফোনালাপ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে। তবে তারা কি বিষয়ে কথা বলেছেন তা জানা যায়নি। নাঈম আহমেদ, 21 টেলিভিশন। মাথার ঘাম পায়ে ফেলে সবার অন্ন জোগালেও খোদ কৃষি বিভাগে প্রতারিত কৃষকরা। তাদের জন্য বরাদ্দ টাকায় পকেট ভারী করছে একটি চক্র। কারা কিভাবে এমন অপকর্ম করছে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে এসে জানাচ্ছেন আলী আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুল রাজাক। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা রেল লাইনে ট্রেন চলছে নিয়ম করেই, তবে অনিয়ম দেখা যায় রাস্তার ধারে। রেলের জমিতে ফ্লাড রিকনস্ট্রাকশন, ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট, ফ্রি প্রকল্পের আওতায় গাছের চারা লাগিয়েছে কৃষি বিভাগ। সেখানে সাইনবোর্ডে কৃষকের মোবাইল নাম্বার দেয়া থাকলেও তারা জানান ভিন্ন কথা। একক ফল প্রদর্শনীর সাইনবোর্ডে আপনার নাম্বার দেওয়া, এই বিষয়টা কি আপনার জানা আছে ওখানে যে ফল গাছ টাছ লাগানো হয়েছে? না, আমি তো এটা সম্বন্ধে বেশি জানি না। সেখান থেকে আমরা অনুসন্ধান শুরু করি কৃষকের জন্য যে বরাদ্দ রয়েছে তা কিভাবে বন্টন হচ্ছে। অনেক ক্ষেত্রে বরাদ্দ কৃষকের হাতে পৌঁছায় না, আর কখনো কখনো কৃষকের কপালে জোটে বরাদ্দের ক্ষুদ্র অংশ। আমার নিজের টাকা তো করছি, কোন কইছে পরে দিব আর দেওই নাই। 4,500 টাকা মাস্টার রুলে সাইন নিয়েছে, নেওয়া সেটা আমার 2000 টাকা দিচ্ছে প্রথম। 50 টাকার কৃষকের 10 টাকার সম্পদ দেয় না, 40 টাকা তারা আত্মসাৎ করে। বীজ, সার, টাকা ছাড়াও কৃষকের জন্য বরাদ্দ হয় কৃষি যন্ত্রপাতি। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে পছন্দের মানুষকে বরাদ্দ দেয়া হয় এসব যন্ত্র। যারা যোগ্য নন পাচ্ছেন তারাও। মেশিন দিয়ে আমি কোনো কিছু করার মতন আমার ক্যাপাসিটি নেই, আমি মেশিন দিয়ে কি করব। আনার পরে দেখছি যে এটার মধ্যে জং টং ধরানো, লাগাইতে পারে না, আর ফিটিংই করতে পারে না। কারা মেরে খাচ্ছেন কৃষকের টাকা? ডিডি হলো তো এটা প্রধান, কিন্তু মুন্সির মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করে। প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী কৃষকের ঠিকমতো সার দেয় না, বীজ দেয় না, যেগুলো আন্তঃপরিচিত টাকা এগুলো ঠিকমতো দিচ্ছে না। মাঠের চিত্র আর এসবের অভিযোগ যাচাইয়ে আমরা আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসে যাই। কৃষি কর্মকর্তা সকালে কথা বললেও বিকেলে ক্ষিপ্ত হয়ে বের হয়ে যেতে বলেন 21-এর ক্যামেরাকে। ক্যামেরাম্যান বের হলে তিনি ব্যবস্থা নেয়ার হুমকি দেন 21-এর টিমকে। হলুদ জার্নালিজম যেটা বলে এটা করেন, আমি আসলে মাইন্ড করবো, আমি আমার জায়গা থেকে তখন ব্যবস্থা নিতে হবে। সাবেক গণপূর্ত মন্ত্রী উবাইদুল মুক্তাদির চৌধুরীর সাথে সখ্যের জেরে পুরো ব্রাহ্মণবাড়িয়ার কৃষি বিভাগ নিয়ন্ত্রণ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইসমাইল মুন্সি। যখন যে সরকার আসে সিবিআই করতে গেলে তো ধরেন আমার কিছু দাবি দেওয়াগুলা বিভিন্ন এর থেকে আনন্দ লাগে। তো আমি ধরেন না কোনো সময় ওনার কাছে যেমন গেলে আমাদের একটা এই যে পাঠাগারের জন্য কিছু টাকা দেন, আমরা কিছু পাঠাগার করি, কিছু বইটি কিনি, কিছু বইটি বিলি করি।
আবার যখন জাতীয় পার্টি আসে তো বিএনপি সময় আমি বিএনপি সময় এরকম ছিলাম, এরকম আর কি। তাকে সব সময় প্রশ্রয় দেন সেখানকার বড় কর্তারা। বর্তমান উপপরিচালকও স্বীকার করেন সবকিছুতেই হাত রয়েছে ইসমাইলের। সরকারি চাকরি করে যারা কৃষকের হক নষ্ট করছেন তাদের বিষয়ে আইন কি বলে? এই বরাদ্দ কোনো সরকারি কর্মকর্তা মেরে দেওয়া হলে তার বিরুদ্ধে প্রথমেই ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, তাদেরকে আইনের আওতায় আনবে, শাস্তির মুখোমুখি করবে। আলী আহমেদ, 21 টেলিভিশন। শেষ হয়নি 4 বছর আগে অনুমোদন হওয়া ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ চলছে ধীর গতিতে। এদিকে মহাসড়কের 31 কিলোমিটার এলাকার কোথাও ভাঙাচোরা, কোথাও ছোট বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। এতে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি, বাড়ছে দুর্ঘটনা। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র ঝিনাইদহ যশোর মহাসড়কের। ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত বুটিয়ারগাতি, তেঁতুলতলা, বিষখালী, নিমতলা সহ সড়কটির 31 কিলোমিটার জুড়েই ভাঙাচোরা, উঠে গেছে পিচ, সৃষ্টি হয়েছে নানা আকারের গর্তের, আর ধুলার যন্ত্রণা তো আছেই। ভেতরে ক্ষত রেখে উপরে মাঝে মাঝে দেয়া হচ্ছে দায়সারা সংস্কারের প্রলেপ। এমনিতেই চলাচলের অনুপযোগী, তার উপর সামনের বর্ষার ভয় বাড়ছে। বিশ্ব রোডে জীবনে কোনদিন আমরা সলিং দেখিনি। এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে। ভাঙাচোরার কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রায় দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ির এই যে ঝুড়ো ভেঙে যাচ্ছে। 2020 সালের নভেম্বরে একনিকে অনুমোদন পায় ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। 2026 সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজের 94% বাকি। গাড়ি চালাইতে গেলে গাড়ি ভেঙে যায়, ছুটে যায়। গাড়ির রাস্তায় খুব ড্যামারেজ, গাড়ি ঘোড়া চালানো মেলা কষ্ট। দীর্ঘদিন মেরামত না করায় বাড়ছে ক্ষতের পরিমাণ। 6 লেনে উন্নয়নের কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণের অজুহাতে। কাজের বিষয়টা আমরা পুরোপুরিভাবে আসলে কাজটা শুরু করতে পারিনি এই কারণে যে পেভমেন্টের কাজটা তো আমরা পুরোপুরি শুরু করতে পারছি না, কারণ ভূমি অধিগ্রহণটা কমপ্লিট হয়নি। আসলে ভূমিটা যত তাড়াতাড়ি আমরা পাবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করব। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও 6 লেনে উন্নীতকরণের কাজ করছে ইউকেআর প্রকল্প। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ পুনর্গঠন নিয়ে আল জাজিরার তথ্যচিত্র, ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা। খুলনা সিটি কর্পোরেশনকে পৈতৃক সম্পত্তি ভাবতেন অপসারিত মেয়র খালেক। 33 বছর পর জাহাঙ্গীরনগরে ভোটের হাওয়া, উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।